হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসেবে আজ যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের ইউনিট 1 থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরদের প্রথম প্রশ্নটা দেখি। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। 2 নম্বর, গণপরিষদ কি? গণপরিষদ হলো দেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংবিধান প্রণয়নের জন্য গঠিত একটি সার্বভৌম সংস্থা। 3 নম্বর হচ্ছে, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, গণপরিষদের প্রথম এবং সর্বশেষ অধিবেশন বসে কত সালে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর এবং সর্বশেষ অধিবেশন বসে 1950 সালের 24 জানুয়ারি। এবার 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত সালে? ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। খুব ভালো করে মনে রাখবে। এইবার হচ্ছে, কখন গণপরিষদ আইনগতভাবে সার্বভৌম পরিষদে পরিণত হয়? 1947 সালে 15 আগস্ট ভারত বিভক্ত হয় ও স্বাধীন হয়। তার ফলে আইনগত বিচারে ভারতীয় গণপরিষদ একটি সার্বভৌম পরিষদে পরিণত হয়। এখানে বানানটা ভুল আছে, ঠিক করে নিও। এবার 7 নম্বর, গণপরিষদকে কেন আইনবিদদের স্বর্গরাজ্য বলা হয়? সংবিধান রচনার ক্ষেত্রে যে 21 জন সদস্য নেতৃত্ব প্রদান করেন তাদের মধ্যে 11 জনই ছিলেন আইনবিদ। তাই আইভর জেনিংস গণপরিষদকে আইনবিদদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেন। তাহলে এখানে কে গণপরিষদকে স্বর্গরাজ্য, আইনবিদদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেন? তাহলে তখন এখানে খেয়াল রাখবে, ওটা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। তখন বলবে আইভর জেনিংস গণপরিষদকে আইনবিদদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেন। এখানে দুটো প্রশ্নের উত্তর এখানের মধ্যে আছে। এবার 8 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় কখন অনুষ্ঠিত হয়? 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে সকাল 11টায় গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 9 নম্বর, ভারতীয় গণপরিষদের উল্লেখযোগ্য সদস্য কে কে ছিলেন? ভারতীয় গণপরিষদের উল্লেখযোগ্য সদস্য হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, সি গোপালাচারী, রাজা গোপালাচারী, কে এম মুন্সি, আল্লাদি কৃষ্ণস্বামী প্রমুখ। এইবার 10 নম্বর, গণপরিষদকে কে হিন্দুদের একটি সংস্থা বলে উল্লেখ করেছেন? ব্রিটিশ লর্ডসভার সদস্য ভাইকাউন্ট সাইমন গণপরিষদকে হিন্দুদের একটা সংস্থা বলে উল্লেখ করেছেন। নেক্সট 11 নম্বর, গণপরিষদের পঞ্চম অধিবেশনের 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করো। তা গণপরিষদের পঞ্চম পরিষদের অধিবেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, প্রথম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নির্বাচিত করা হয় এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে খসড়া কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। এখানে গণপরিষদের পরিষদ অধিবেশন হয়ে গিয়েছে। এই পরিষদটা খেয়াল রাখবে, এটা পঞ্চম অধিবেশন হবে। গণপরিষদের পঞ্চম অধিবেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এখানে প্রিন্টিংয়ে ভুল উঠে গেছে। এবার 12 নম্বর, গণপরিষদের কোন অধিবেশনে
ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়? খুব ভালো প্রশ্ন। গণপরিষদের কোন অধিবেশনে? 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। এবার 13 নম্বর, গণপরিষদের কার প্রস্তাব অনুসারে সংবিধান ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতে রচনার সিদ্ধান্ত গৃহীত হয়? তাহলে গণপরিষদের ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রস্তাব অনুসারে সংবিধান ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতে রচনার সিদ্ধান্ত গৃহীত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, গণপরিষদের সংবিধান রচনাকারী খসড়া কমিটির চেয়ারম্যান কাকে নির্বাচিত করা হয়? গণপরিষদের সংবিধান রচনাকারী খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নির্বাচিত করা হয়। নেক্সট, ভারতীয় গণপরিষদ প্রথম ডমিনিয়ন আইনসভা হিসাবে কাজ শুরু করে কত সালে? ভারতীয় গণপরিষদ প্রথম ডমিনিয়ন আইনসভা হিসেবে কাজ শুরু করে 1947 সালে 17 ডিসেম্বর। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে করবে। ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো প্রস্তাবনা। নেক্সট, গণপরিষদে সংবিধান রচনাকারী খসড়া কমিটির কয়েকজন সদস্যের নাম উল্লেখ করো। তাহলে দেখো, গণপরিষদের সংবিধান রচনাকারী খসড়া কমিটির কয়েকজন সদস্য হলেন আন্নাদি কৃষ্ণস্বামী আয়ার, ডিপি খৈতান, টিটি কৃষ্ণমাচারী, মোহাম্মদ শহীদুল্লাহ, কে এম মুন্সি প্রমুখ। নেক্সট 18 নম্বর, প্রস্তাবনা কি? প্রস্তাবনা হলো আইনের এক ধরনের ভূমিকা। প্রস্তাবনা সংবিধানের মুখবন্ধ, যা থেকে কোনো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আভাস পাওয়া যায়। নেক্সট 19 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে কে অভিহিত করেছেন? খুব ভালো করে মনে রাখবে, এটা আলাদাভাবেও আসতে পারে। যাই হোক, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে অভিহিত করেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। এইবার 20 নম্বর, বিশ্ব রাজনীতি ও ইতিহাসের কোন 3টি ঘটনা বা বিপ্লব ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তিকে পরিপুষ্ট করেছে? আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লব ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তিকে পরিপুষ্ট করেছে। নেক্সট 21 নম্বর, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করার কারণ কি? কোনো দেশের সংবিধান হলো সেই দেশের সর্বোচ্চ মৌলিক আইন। প্রস্তাবনা সেই মৌলিক আইনের কার্যকরী অংশ না হলেও এর মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রের সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য, লক্ষ্য, ইচ্ছা অনিচ্ছার প্রকাশ প্রত্যক্ষ করা যায়। নেক্সট 22 নম্বর, প্রস্তাবনার একটি গুরুত্ব লেখো। সংবিধানের মূল অংশের কোনো শব্দ বা বাক্যের অর্থ অস্পষ্ট থাকলে প্রস্তাবনার সাহায্যে সংশ্লিষ্ট অংশের অর্থ পরিষ্কার করে নেওয়া যায়। নেক্সট 23 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, কারণ তোমাদের এই সিলেবাস প্রচুর বড় সিলেবাস, মাইনরের সিলেবাস অনেক বড় সিলেবাস রাষ্ট্রবিজ্ঞানের। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়। নেক্সট 24 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলে আখ্যায়িত করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে আখ্যায়িত করা হয়েছে। এবার নেক্সট 25 নম্বর, কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়? হচ্ছে দেখো, 42তম সংবিধান সংশোধনী আইনে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক,
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। এইবার প্রস্তাবনায় সার্বভৌম বলতে কি বোঝানো হয়েছে? প্রস্তাবনায় সার্বভৌম বলতে কী বোঝানো হয়েছে, এটাই তোমাদের শেষ প্রশ্ন। সাধারণভাবে সার্বভৌম বলতে রাষ্ট্রের নিরঙ্কুশ সর্বশ্রেষ্ঠ ও অবাধ ক্ষমতাকে বোঝানো হয়। রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ সমাজের মধ্যে রাষ্ট্রের নিয়মকানুন ও আইনকানুন হল চূড়ান্ত বা চরম কর্তৃত্বের অধিকারী। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হলো, প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো, প্রত্যেকটাই কিন্তু ভালো প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।